জঙ্গিদের দিয়ে জম্মু কাশ্মীরে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান। নিজ স্বার্থে পিন ড্রপ সাইলেন্স দেশের বহু রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সেলিব্রিটি, বিশেষ কিছু ধর্মের মানুষ থেকে মহান মানবিকতার কথা বলা পণ্ডিতরা, সমাজ মাধ্যমে সামান্য ব্যতিক্রমী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন বলছি লাগাতার হামলা? চলুন যাই পরিসংখ্যানে। রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় 9 জনের, আহত হন প্রায় 33 জন। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান থেকে পুণ্যার্থীরা গিয়েছিলেন। জম্মুর শিবকড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। মঙ্গলবার কাঠুয়া জেলার হীরানগরীতে কয়েকটি বাড়িতে ঢুকে গুলি চালায় একদল জঙ্গি। পরে রাতে হামলা হয় ডোডার সেনা শিবিরে। গত 3 দিনে কাশ্মীর উপত্যকায় এই 3টি জঙ্গি হামলার ঘটনার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নীরব, তা নিয়ে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন তার পোস্টে, কেন বিজেপির শাসনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধরা হচ্ছে না, তার উত্তর চাইছে দেশ। 9 জুন দেশ যখন নরেন্দ্র মোদীর শপথ ও ভারত পাকিস্তান ক্রিকেট খেলা নিয়ে দেখতে ব্যস্ত, তখন কাশ্মীরে নিরীহ তীর্থযাত্রীদের উপর হামলা করল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী TRF। ঘটনায় 9 তীর্থযাত্রী মৃত্যু আর 33 জন আহত হয়েছেন। তীর্থযাত্রীদের অপরাধ ছিল তারা মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। এই ঘটনা নিয়ে পরিষ্কার চুপচাপ দেশের অধিকাংশ রাজনৈতিক দল ছাড়াও সামাজিক সংগঠন, বিশেষ কিছু ধর্মের মানুষ এবং দেশের সেলিব্রিটি থেকে বুদ্ধিজীবীরা। 370 ধারা বাতিল এবং বিজেপি সরকারের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের এবং জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তান শক্তিকে সাহস জুগিয়ে আসছে দশকের পর দশক ধরে এই মানুষগুলো, এই কিছু সংস্থা, সামাজিক সংগঠন এবং বিশেষ ধর্মের মানুষ। ভারত কোনো ধর্মের, কোনো জাতের, এমনকি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। তবুও তারা ভাবেন এবং দেশের ক্ষতি করে চলেছে। ক্ষতি হচ্ছে আখেরে বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দলের সাধারণ মানুষের। কেন বলছি কথাগুলো? চলুন বোঝার চেষ্টা করি প্রকৃত ঘটনা বিশ্লেষণ করে, যা কখনো সংবাদ মাধ্যম সামনে আনবে না, আনতেও পারবে না। শুরুটা কিছু প্রশ্ন দিয়ে করি। বলুন তো, এই তীর্থযাত্রীদের উপর কেন হামলা চালানো হলো? তাদের সাথে তো কারোর কোনো শত্রুতা ছিল না। হামলার জন্য কেন নরেন্দ্র মোদীর শপথের দিন বাছা হলো? তাহলে কি এর পিছনে পাকিস্তান? কারা ছিল এই জঙ্গি গোষ্ঠী? কী তাদের পরিচয়? 9 জুন 2024 সন্ধ্যা 7টা রাষ্ট্রপতি ভবনে দেশি বিদেশি মিলিয়ে 9,000 অতিথিদের সামনে নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি রাষ্ট্রনেতা। ঠিক তখনই একটি খবর আসে, কাশ্মীরের রিয়াসি এলাকায় একটি বাস খাদে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে কয়েকজনের, আহত হয়েছেন অনেকে। শুরুতেই সবাই ভেবেছিল এটি একটি নিছক দুর্ঘটনা, কারণ পাহাড়ি এলাকায় এরকম দুর্ঘটনা মাঝে মধ্যেই হয়ে থাকে। বাস্তবের ঘটনা সম্পূর্ণ ভিন্ন, তা সময় গড়াতেই পরিষ্কার। তীর্থযাত্রীরা বাসের মধ্যে মা বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভজন করছিলেন। এমন সময় তারা শুনতে পান গুলির শব্দ, যার একটি গুলি লাগে সোজা চালকের গায়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, তারপর গাড়ি গড়িয়ে পড়ে খাদে। বাসটি খাদে পড়ার পরও জঙ্গিরা গুলি বৃষ্টি করতে থাকে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন। ঘটনার পর সমাজ মাধ্যমে তারা লিখেছেন, এটা সবে শুরু। 9 জুন এই হামলা কেন? এই হামলা কি কোনো ইনসিডেন্ট? এটা পরিকল্পিত হামলা ছিল। লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীর শপথের বিরোধিতা করা, আর্টিকেল 370 তুলে দেওয়ার বিরোধিতা করা। বিশ্বের সামনে তারা তুলে ধরতে চেয়েছিল 370 ধারা বাতিল জম্মু কাশ্মীর থেকে। তারপরও শান্তি নেই সেখানে। নরেন্দ্র মোদীর শপথ শুরু হয়েছিল সন্ধ্যা 7টায়, আর হামলার ঘটনা ঘটে ঠিক 6টা 15 নাগাদ। শপথ শুরুর 45 মিনিটেই আগে এই হামলা কেন করা হয়? কারণ তারা চেয়েছিল দুনিয়ার নজর তাদের দিকে ঘোরাতে। অতীতে জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য ছিল ভারতীয় সেনা এবং পুলিশের উপর আক্রমণ করা। জঙ্গিরা তাদের হামলার
প্যাটার্ন পরিবর্তন করেছে। তীর্থযাত্রীদের উপর হামলার মধ্যে দিয়ে তা বুঝিয়ে দিল তারা। প্রশ্ন এখানেই, কেন জঙ্গিরা তাদের হামলার লক্ষ্য পরিবর্তন করলো? ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের আর্থসামাজিক উন্নতি হয়েছে। মূল স্রোতে ফিরেছে কাশ্মীরের বহু যুবক যুবতী। ক্রিকেটে জয়শা আক্তার মাওয়া সুদান প্রথম যুদ্ধবিমানের পাইলট হয়েছেন। ৩৭০ বাতিলের আগে কাশ্মীরের জিডিপি ছিল ১,০০,০০,০০,০০,০০০ টাকার কিছু বেশি। পরে তা দ্বিগুণ হয়ে ২২৫ লক্ষ কোটি টাকা হয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কাশ্মীরের ভোটাররা ভোট দিয়েছেন ৬০% কাছাকাছি মানুষ, অথচ পূর্বে ৩০% বেশি মানুষ ভোট দিতে যেত না। অর্থাৎ কাশ্মীরের মানুষ শান্তি চায়, গণতন্ত্রে ফিরেছে। সব দিক থেকে তা প্রমাণিত। জম্মু কাশ্মীরের স্থানীয় জঙ্গি সংগঠনের স্থানীয়দের যোগদান এবং সাহায্য ডাউন হয়েছে ৮০%। এই ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বহুদিন ধরে উদ্বিগ্ন। তাদের নতুন মিশন সেট করতে হয় পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে ভারতের বিরুদ্ধে। জম্মু কাশ্মীরে তৈরি করে তারা টিআরএফ। ২০১৯ সালের ৫ই আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর শুরু হয় নতুন মিশন। কারণ ৩৭০ ধারা বাতিলের কারণে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল জম্মু কাশ্মীরে। তখন আইএসআই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট গঠন করিয়ে অনলাইনে ভারত সরকারের জম্মু কাশ্মীর ইস্যুতে বিরোধিতা করতে শুরু করে। কাশ্মীরের মানুষদের নিয়ে নানা গল্প সাজিয়ে তৈরি করে ছড়াতে থাকে এবং প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে ভারত সরকার বিরোধী ঐক্য তৈরি করতে থাকে এবং তারা ভেবেছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তার কিছুটা প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে ভারত সরকারের শাসক দল বিজেপি এবং তাদের জোটসঙ্গীরা। যা দেখে ভারত সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে তৈরি হয়েছে কিছুটা হলেও বিদ্বেষ। আর্টিকেল ও ভিডিও তৈরি করে দেশ ও বিশ্ববাসীকে বোঝানো হয় কাশ্মীর নিজেদের দখলে নিয়ে সেখানে নানা ধরনের অত্যাচার শুরু করছে ভারত সরকার পরিচালিত নানা সংস্থা। অতিষ্ঠ সেখানকার স্থানীয় বাসিন্দারা। উল্টো দিকে আন্তর্জাতিক দুনিয়া বহুবার বলেছে পাকিস্তান যদি কোনো জঙ্গি সংগঠনকে সাহায্য না করত তাহলে হিজবুল মুজাহিদিন ও লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনকে কার্যত ভিক্ষে করতে হতো। ফলে বিপদে পড়ে পাকিস্তান এবং তাদের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। আইএসআই তখন নতুন কৌশল অবলম্বন করে তৈরি করে ষড়যন্ত্র। লস্করি তৈবা ও হিজবুল মুজাহিদিনের মতো দুই জঙ্গি সংগঠনের সদস্যদের কাশ্মীরে ফের বিনিয়োগ করে তৈরি করে নতুন সংগঠন যার নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জম্মু কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের বিরোধিতা করতে করতে ৬ মাসের মধ্যে তারা শক্তিশালী জঙ্গি সংগঠনে রূপান্তরিত হয়। স্থানীয় বহু তরুণ তরুণীকে তাদের দলে টানে। টিআরএফ বরাবরই বলে আসছে তারা জম্মু কাশ্মীরের নাগরিকদের উপর ভারত সরকারের চাপিয়ে দেওয়া নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে জনগণের অধিকারের পক্ষে। জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের হয়ে তারা তাদের অধিকার লড়াইয়ের জন্য ফিরে পাওয়ার জন্য কাজকর্ম করছেন। উল্টো দিকে পাকিস্তানও বহুবার এই টিআরএফ নিয়ে দাবি করছে সংগঠনটি কোনো জঙ্গি গোষ্ঠী নয়। জম্মু কাশ্মীরে ভারতের শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের দাবিতে তৈরি একটি সংগঠন টিআরএফ। অর্থাৎ টিআরএফ এবং পাকিস্তানের দাবি প্রায় এক। তবে তাদের এই ফেকবাজি বেশি দিন চলেনি। ২০২৩ সালের ৬ জুন ভারত সরকার তথ্য প্রমাণ করে এবং প্রকাশ করে টিআরএফ কার্যত জঙ্গি সংগঠন এবং ভারত সরকারের তরফে এই টিআরএফকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার জানিয়ে দেয় এক বিবৃতিতে টিআরএফ তার পরিচয়ের আড়ালে একটি শক্তিশালী জঙ্গি সংগঠন পরিচালনা করছে যারা জম্মু কাশ্মীরের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মগজ ধোলাই করছে। পাকিস্তান থেকে নিষিদ্ধ মাদক এবং অস্ত্র আমদানি করে তারা। পাশাপাশি জম্মু কাশ্মীরের গ্রাউন্ড লেভেলে কৌশলে ছড়িয়ে দেয় যদি কোনো অকাশ্মীরি ভারতীয় জম্মু কাশ্মীরে এসে বসবাস করে এবং আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতিতে সাহায্য করে এবং নিজেরা উন্নতি করে তবে তাদের খুন করা হবে। যেমন সতপাল নিশ্চলকে খুন করা হয়েছিল। কাশ্মীরে ভারতীয় হয়ে বসবাস করাই ছিল তার অপরাধ। শ্রীনগরে এক হিন্দু এবং এক শিখ শিক্ষককে খুন করা হয়। তাদের অপরাধ ছিল স্কুলে পড়ুয়াদের স্বাধীনতা দিবস পালন করতে বলা। পরপর দুটি হামলা চালিয়ে সফল হলেও পরবর্তীতে
তারা ব্যর্থ হয় এবং নতুন পরিকল্পনা করে। কাশ্মীর যেহেতু পর্যটনের স্বর্গভূমি, সেহেতু পর্যটকদের টাকায় কাশ্মীরের আর্থিক উন্নতি হবে। সেক্ষেত্রে যদি পর্যটকদের খুন করা হয়, হামলা করা হয় তাদের উপর, তাহলে পর্যটকরা ভয়ে কাশ্মীরে ঢুকবে না। পর্যটনের টাকায় কাশ্মীরের জিডিপি যেমন বাড়বে, তেমনিভাবে কাশ্মীরে বাসিন্দাদের উন্নতি হবে। আর এটাই চাইছিল না জঙ্গি সংগঠন এবং পাকিস্তান। টিআরএফ যখন জম্মু কাশ্মীরে শক্তিশালী হচ্ছে, তখন দেশের কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, এমনকি কোনো বুদ্ধিজীবী তাদের বিরুদ্ধে কিচ্ছুটি বলেনি। হামলা নিয়েও চুপচাপ। ঠিক তেমনিভাবে বিরোধিতাও করেনি, ফলে তারা নিজেদের মতো উদার হয়েছে। রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে দেশের রাজনৈতিক দল থেকে শুরু করে বিশিষ্টজনেরা দেশকে এভাবেই বিপদের মধ্যে ফেলে দিয়ে জঙ্গি চাষ করছে। হিটলার ও স্টালিন স্বৈরাচারী হওয়ার আগে নানা ধরনের মন্তব্য দিয়ে মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ঐক্যবদ্ধ করেছিল। এখনও পৃথিবীর বহু দেশে স্বৈরাচারী সরকার এই কাজ করে চলেছে। আপাত দৃষ্টিতে মনে হয় তাদের এজেন্ডা মানুষের জন্য, কিন্তু পরে দেখা যায় তারা কিভাবে মানব সম্পদ নিধন করছে। গাজা, প্যালেস্টাইন নিয়ে দেশের যে সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জাতপাত এবং ধর্মের বাইরেও বুদ্ধিজীবীরা উদ্বিগ্ন, তারা রাফায় জঙ্গি হামলা নিয়ে কোনো মন্তব্য করছে না। কোনো রকম সক্রিয়তা তাদের দেখা যায়নি, যদিও ব্যতিক্রম বেশ কিছু হাতে গোনা মানুষ, যারা শুধুমাত্র একটা ছবি সমাজ মাধ্যমে প্রতীকী প্রতিবাদস্বরূপ পোস্ট করেছেন। রাজনীতি থেকে ধর্ম, জাতপাত বিরোধিতার থেকে সবার আগে দেশ, এটা বোধহয় কিছুটা হলেও বুঝেছেন রাহুল গান্ধী। নাকি রাজনৈতিক স্বার্থে হিন্দু ভোট পেতে, সে তো সময় বলবে। আসলে দেশের কথা ভুলে সবাই আখেরে দেশের সর্বনাশ করছেন। আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশ থাকলে মানুষ থাকবে, দেশ থাকলে শান্তি থাকবে। দেশে কোনো অশান্তি ঘটলে তা আমাদেরই আটকাতে হবে। ফলে সমাজ মাধ্যমে বিভিন্ন ধর্ম এবং পন্থীবাদীরা নানা রকমভাবে মগজ ধোলাই করছেন, প্রোপাগান্ডা ছড়িয়ে। তা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, ক্রস চেক করে নিতে হবে, এমনকি আমার বলা কথাগুলো, যে তথ্যগুলো সত্যি নাকি মিথ্যে, সাবধান হতে হবে। আশেপাশে পরিচিতদের মধ্যে সচেতনতা ছড়াতে হবে, যাতে কোনোভাবে তারা কোনো প্রোপাগান্ডায় ভাইরাল করতে না পারেন এবং এই প্রোপাগান্ডার ফাঁদে না পড়েন। ভালো থাকবেন।